ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কভার করতে চলেছি পেজ নাম্বার 319-এর যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট রয়েছে পর্ষদের টেস্ট পেপারে, তার 5 মার্কসের কোয়েশ্চেনগুলোর আলোচনা। ওকে, তো পর্ষদের টেস্ট পেপারের অন্যান্য ভিডিও দেখতে হলে বা এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও দেখতে হলে তার জন্য প্লেলিস্ট আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এবং এই 5 মার্কসের ভিডিও শেষ হলে আমি কিন্তু তোমাদের জন্য লাইফ সায়েন্সের একেবারে সাজেশন নিয়ে আসবো। তার জন্য কিন্তু নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনই তোমরা জানো যে চিত্র অঙ্কন থাকে। প্রথমে দেখো আদর্শ নিউরনের চিত্র দিয়েছে এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র আঁকতে দিয়েছে এবং তাতে এই অংশগুলিকে তোমাকে চিহ্নিত করতে দিয়েছে। তো তোমরা জানো যে এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের মাধ্যমিকে আসতে পারে এই বছর এরকম 5টা আঁকা প্র্যাকটিস করতে বলেছিলাম এবং তার মধ্যে কিন্তু নিউরন এবং আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র ছিল। তো তোমরা যারা সেই সাজেশনটা ফলো করছো তাদের কিন্তু খুবই উপকার হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে থেকেই কিন্তু আসছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এটা লেখার জন্য তোমাকে প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে, প্রথমেই তোমরা লিখবে নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা, সেটার থেকে অ্যারো দিয়ে লিখবে ক্রোমোজোম, তার থেকে অ্যারো দিয়ে লিখবে ডিএনএ এবং তার থেকে অ্যারো দিয়ে লিখবে জিন। ঠিক আছে, এবার এদের মধ্যে তোমরা সম্পর্ক প্রতিষ্ঠা করবে। প্রথমেই লিখবে তোমরা কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা জল বিয়োজন করে গাঢ় হয়ে ক্রোমোজোম গঠন করে। এই ক্রোমোজোম আবার নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয় প্রোটিন মানে হচ্ছে আমাদের এখানে ডিএনএ। ডিএনএ এছাড়া বিভিন্ন ধরনের হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। তো ক্রোমোজোমের অংশ হচ্ছে তার মানে আমার ডিএনএ। এবার এই ডিএনএ এর যে প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী অংশ তাকেই আমরা বলে থাকি জিন। ঠিক আছে, তো তাহলে এইভাবে তোমার সম্পর্কটি প্রতিষ্ঠিত হয়ে গেল। নেক্সট বলছে, দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিভাবে মিওসিস বিভাজনের কারণে ধ্রুবক থাকে। আচ্ছা, আগের কোয়েশ্চেনটা যেহেতু 3 মার্কসের আছে, আরো ভালো হয় যদি তোমরা একটা ছোট করে ছবি এঁকে দিতে পারো, যে প্রথমে তোমরা একটা নিউক্লিয় জালিকার ছবি আঁকলে, তার থেকে তোমরা ক্রোমোজোমের ছবি এঁকে দিলে, ঠিক আছে, সেটা গাঢ় হয়ে কিভাবে ক্রোমোজোম গঠন করছে, তার থেকে তোমরা একটা ডিএনএ ছবি আঁকলে, ডিএনএ ছবি আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি কিভাবে আঁকতে হবে। ঠিক আছে, ডিএনএ ছবি আঁকলে এবং তার মধ্যে থেকে ডিএনএরই একটা অংশকে চিহ্নিত করে দিলে জিন হিসেবে, তো ছবিটা এঁকে দিলে তোমরা ফুল 3 মার্কস পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিভাবে মিওসিস বিভাজনের কারণে ধ্রুবক থাকে। তো দেখো, প্রথমেই তোমরা লিখবে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, কারণ এক্ষেত্রে ডিপ্লয়েড জনন মাতৃকোষ বিভাজিত হয়ে গ্যামেট তৈরি করে যারা হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, এবার এই যে বিভাজনের সময়, মিওসিস কোষ বিভাজনের সময় ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে, এই সময় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই একে হ্রাস বিভাজন বলা হয়। যদি এই হ্রাসটি না হতো তাহলে এরপরে এই হ্যাপ্লয়েড গ্যামেট যখন আরেকটি গ্যামেটের সাথে মিলিত হয়, যদি হ্রাস বিভাজন হয় তাহলে কি হবে আগে বলবে, যে যদি হ্রাস বিভাজন হয় তাহলে এই হ্যাপ্লয়েড গ্যামেট যখন আরেকটি হ্যাপ্লয়েড গ্যামেটের সাথে মিলিত হয়, তারা মিলে যে জাইগোট উৎপন্ন করে তাতে কিন্তু মাতৃকোষের বা জনন মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম থাকে এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। যদি এই হ্রাস বিভাজন না, এরপরে লিখবে যদি হ্রাস বিভাজন না হতো তাহলে কি হতো, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ থেকে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্টই গ্যামেট উৎপন্ন হতো এবং এরকম দুটি গ্যামেটের মধ্যে যখন মিলন ঘটতো তখন সেটার থেকে যে অপত্য তৈরি হতো সে হয়ে যেত 4n। ঠিক আছে, তার ফলে কি হতো, প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেটি কিন্তু বাড়তে থাকতো, 2n থেকে 4n, 4n থেকে 8n, 8n থেকে 16n, ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকতো না। ঠিক আছে, তো এইভাবে যদি কিভাবে মানে যদি হ্রাস বিভাজন হয় তাহলে কি হয়, আর যদি হ্রাস বিভাজন না হয় তাহলে কিভাবে 4n, 8n, 16n হয়ে যায়, দুটোই কিন্তু মেনশন করবে, তাহলে তোমরা ফুল 2 মার্কস পাবে এবং কোয়েশ্চেনটাতে ফুল 5 মার্কস পাবে তোমরা। নেক্সট বলছে, দেখো শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি দেখাও। এটা বলার কিছু নেই, তোমাদের বইতেই দেওয়া রয়েছে সুন্দরভাবে। তো প্রথমে তোমরা লিখবে যে পরাগরেণু এসে কিভাবে পরাগ মিলনের মাধ্যমে, অর্থাৎ বাহকের দ্বারা কিভাবে পরাগরেণু এসে
বা বাহক ছাড়া যাই বলো না কেন সেটা ফুলের গর্ভমুণ্ডের উপরে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে কিভাবে তার থেকে পরাগ নালিকা সৃষ্টি হয়, সেখানে পরাগ নালিকায় কিভাবে পুংগ্যামেট গঠিত হয় এবং সেই একই সময় ডিম্বকে কিভাবে ডিম্বাণু গঠিত হয় এবং তারপরে পুংগ্যামেট ডিম্বাণুর মিলনে কিভাবে জাইগোট গঠন হয় ডিপ্লয়েড সংখ্যায় ক্রোমোজোম বিশিষ্ট, এবং শস্যল উদ্ভিদের ক্ষেত্রে পুংগ্যামেট গিয়ে কিভাবে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে সেখান থেকে শস্য উৎপাদন করে ট্রিপ্লয়েড শস্য, ঠিক আছে, সেটা একদিকে যাবে, জাইগোটের কথাটা একদিকে যাবে, জাইগোট থেকে ভ্রূণ গঠন, ভ্রূণ থেকে ফল, ফলের মধ্যে থাকা বীজ থেকে কিভাবে শিশু উদ্ভিদ হচ্ছে, এইভাবে পরপর শব্দচিত্রটা তোমরা ড্র করে দেবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো বলছে মেন্ডেলের নির্বাচিত মটর গাছের ফুল, ফল এবং বীজের বিপরীত বৈশিষ্ট্যগুলির প্রকট এবং প্রচ্ছন্ন গুণ সহ তালিকা সহকারে লেখো। ফুলের ক্ষেত্রে তোমরা লিখবে যে প্রকট ফুলের বর্ণ, প্রকট বর্ণ হচ্ছে বেগুনি আর প্রচ্ছন্ন হলে সাদা। ফুলের যে অবস্থান, প্রকট হলে সেটা হচ্ছে কাক্ষিক আর প্রচ্ছন্ন হলে শীর্ষস্থ। নেক্সট বলছে ফল, পরিপক্ক ফলের রং যেটা প্রকট বর্ণ সেটা হচ্ছে যেটা প্রকট বর্ণ পরিপক্ক ফলে সেটা হচ্ছে সবুজ, আর যেটা প্রচ্ছন্ন সেটা হচ্ছে হলুদ। আর ফলের পরিপক্ক ফলের আকৃতি প্রকট হলে সেটা হচ্ছে পরিপুষ্ট আর প্রচ্ছন্ন হলে সেটা হচ্ছে খাদযুক্ত। বীজের ক্ষেত্রেও বীজের বর্ণ হচ্ছে প্রকট হলে হলুদ আর প্রচ্ছন্ন হলে সবুজ, আর বীজের আকার হচ্ছে প্রকট হলে গোলাকার, প্রচ্ছন্ন হলে কুঞ্চিত, ঠিক আছে। তো এই 6টা তোমাদের লিখতে হবে, কাণ্ডেরটা বলেনি কিন্তু। নেক্সট বলছে একই ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে, ঠিক আছে, এরকম 2টি ঘটনা উল্লেখ করতে বলেছে। তো প্রথমত তোমরা দেবে যে লম্বা বা দীর্ঘ মটর গাছ, ঠিক আছে, তার দুরকম জিনোটাইপ হতে পারে, একটা হচ্ছে ক্যাপিটাল টি যেটা হচ্ছে হোমোজাইগাস বিশুদ্ধ লম্বা অ্যালিল দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি হেটেরোজাইগাস, ঠিক আছে। তো এই দুটো জিনোটাইপই কিন্তু লম্বা মটর গাছকে নির্ধারণ করে। তো 2টি ঘটনা বলেছে, এটা তো একটি ঘটনা হলো। আরেকটি ঘটনা তোমরা কি বলতে পারো, আরেকটি তোমরা বলতে পারো গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, এটাও যেমন কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগকে নির্দেশ করে, তেমনি ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, ঠিক আছে, এটাও কিন্তু কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগকে নির্দেশ করে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে স্বাভাবিক পিতা মানে হচ্ছে হিমোফিলিয়া আমাদের একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, সো স্বাভাবিক পিতা মানে X+Y, ঠিক আছে। তার সাথে হেটেরোজাইগাস স্বাভাবিক মা হচ্ছে হেটেরোজাইগাস, তার মানে তার কি হবে জিনোটাইপ XH, এটা হচ্ছে মিউট্যান্ট অ্যালিল, এবং আরেকটি হবে নর্মাল অ্যালিল X+, ঠিক আছে। তো এই ধরনের পিতামাতার ক্রস হলে বলেছে যে সন্তানদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তো এখানে তোমরা চেকার বোর্ড একটা তৈরি করে নেবে, করে নিয়ে তোমরা দেখাবে, যদিও তোমরা অ্যান্সার নিশ্চয়ই সবাই জানো, এতদিন করে করে তোমাদের মুখস্থ হয়ে গেছে। 25% হবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে পিতারটা লিখবে, পিতারটা হচ্ছে X+Y, ঠিক আছে, আর মাতারটা নিচের দিকে লিখবে, মাতারটা হবে X+ এবং নর্মাল X, ঠিক আছে, সরি X+ এবং আরেকটা হবে XH। তাহলে এখানে কি কি হচ্ছে দেখো, এটাতে দুটোই X+ হবে, তার মানে এটা হচ্ছে একেবারে স্বাভাবিক কন্যা, ঠিক আছে, প্রথমটা স্বাভাবিক কন্যা, সেকেন্ডেরটা হবে X+Y স্বাভাবিক পুত্র, ওকে, এটা স্বাভাবিক পুত্র। নেক্সট হবে তোমার XH, X+, এটা হচ্ছে বাহক কন্যা, ঠিক আছে, একটি যেহেতু H রয়েছে, XH, X+ বাহক কন্যা, এবং এটা হবে XHY, ঠিক আছে, তার মানে এটি হচ্ছে আক্রান্ত পুত্র, ঠিক আছে। তো 25% সন্তানের এবং আক্রান্ত হবার সম্ভাবনা, এবং ছেলেদের মধ্যে, দুটি ছেলের মধ্যে যেহেতু একটি আক্রান্ত হচ্ছে, তো 50% ছেলেদের কিন্তু বা পুত্র সন্তানের আক্রান্ত হবার সম্ভাবনা, দুটো পার্সেন্টেজই কিন্তু মেনশন করবে। নেক্সট বলছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ হচ্ছে এই রোগে যেহেতু হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি দেখা যায়, তো হিমোলাইটিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় প্রথম উপসর্গ। দ্বিতীয় উপসর্গ হচ্ছে যে আরবিসির যে সাইজ থাকে, লোহিত রক্তকণিকার সাইজ ছোট হয়ে যায়। তৃতীয় উপসর্গ হচ্ছে এই রোগের ফলে কিন্তু যকৃৎ, অগ্নাশয় এগুলির সাইজ ছোট হয়ে যায়। চতুর্থ হচ্ছে কালচে মূত্র উৎপাদন হয়, এবং পঞ্চম হচ্ছে যে অস্থি থাকে তা কিন্তু দুর্বল এবং বিকৃত হয়ে যায়, ঠিক আছে। নেক্সট বলছে আবির্ভাবকাল, পায়ের বৈশিষ্ট্য এবং দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে ঘোড়ার বিবর্তনের বিভিন্ন ধাপগুলির একটি তালিকা প্রস্তুত করো। তো এখানে তোমরা কিভাবে লিখবে, এখানে তোমরা এরকম একটা টেবিল ফর্ম করবে, ঠিক আছে, টেবিল ফর্ম করবে।
যে টেবিলে তোমরা তোমাদের যে যতগুলো ঘোড়া রয়েছে অর্থাৎ ইকুয়াস, তার ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস, ঠিক আছে, এই 5 ধরনের ঘোড়ার নাম উপরে লিখবে এবং 3টে নিচে এদিকে রো হবে। প্রথমটায় লিখবে আবির্ভাবকাল ফার্স্টটাতে, সেকেন্ডটাতে লিখবে হচ্ছে পায়ের বৈশিষ্ট্য এবং থার্ডেরটাতে লিখবে হচ্ছে দাঁতের বৈশিষ্ট্য। আবির্ভাবকালের আন্ডারে কি হবে, ইওহিপ্পাস আবির্ভূত হয়েছিল আমাদের ইওসিন যুগে, মেসোহিপ্পাস আবির্ভূত হয়েছিল অলিগোসিন যুগে, মেরিচিহিপ্পাস মায়োসিন যুগে, প্লায়োহিপ্পাস হচ্ছে প্লায়োসিন যুগে এবং ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন যুগে। ঠিক আছে, তাহলে আবির্ভাব কালগুলো লিখলে। এরপরে পায়ের বৈশিষ্ট্য, পায়ের বৈশিষ্ট্যতে কি লিখবে, ইকুয়াসের ক্ষেত্রে পায়ের বৈশিষ্ট্য হবে এর পায়ে সবকটি আঙুলই ছিল, মানে সবকটি আঙুল না, সামনের পায়ে 4টি আঙুল এবং পিছনের পায়ে 3টি আঙুল ছিল এবং প্রত্যেকটি আঙুলই কিন্তু মাটিকে ছুঁতো, ঠিক আছে, টাচ করতো, স্পর্শ করতো। ওয়ারাস মেসোহিপ্পাসের ক্ষেত্রে উভয় পায়েই 3টি করে আঙুল ছিল এবং মাঝের আঙুলটি ধীরে ধীরে লম্বা এবং মজবুত হওয়া শুরু করেছে। মেরিচিহিপ্পাসের ক্ষেত্রে উভয় পায়েই 3টি করে আঙুল ছিল এবং মাঝের আঙুলটি লম্বা এবং খুরযুক্ত হয়ে উঠেছে। প্লায়োহিপ্পাসের ক্ষেত্রে তোমরা লিখবে উভয় পায়েই এবার একটি করেই আঙুল রয়েছে এবং তা খুরযুক্ত হয়ে উঠেছে। এবং ইকুয়াসের ক্ষেত্রে উভয় পায়েই একটি করে আঙুল রয়েছে, উভয় পা না, মানে অগ্রপদ পশ্চাৎপদে একটি করেই আঙুল রয়েছে এবং সেগুলি কিন্তু খুরযুক্ত এবং আরো বেশি সুগঠিত হয়ে উঠেছে। নেক্সট হচ্ছে দাঁত, দাঁতের গঠন অনুযায়ী এবার আমরা কিভাবে লিখবো দেখো। প্রথমে আমরা ইওহিপ্পাসে লিখবো যে অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট মোলার এবং প্রিমোলার দাঁত। মেসোহিপ্পাসে আমরা লিখবো মোলার অল্প খাঁজযুক্ত। মেরিচিহিপ্পাসে আমরা লিখবো মোলার দীর্ঘ ক্রাউন যুক্ত এবং ঘাস চিবানোর উপযুক্ত, এবং প্রিমোলারও দীর্ঘ ক্রাউন যুক্ত। প্লায়োহিপ্পাসে লিখবো প্রিমোলার এবং মোলার উভয়ই সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট এবং ইকুয়াসের ক্ষেত্রে লিখবে প্রিমোলার মোলার উভয়ই সম্পূর্ণ সিমেন্ট বেষ্টিত এবং আরো অনেক বেশি লম্বা এবং সুগঠিত। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটা টেবিল বানিয়ে পরপর লিখবে। নেক্সট বলছে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো। তো দেখো প্রথমেই লিখবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ। তারপরে লিখবে এটা বলতে কি বোঝায়, লিখবে যে পরিবেশের প্রভাবে জীব তার জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জন করে তা পরবর্তী প্রজন্মের জীবে সঞ্চারিত করে, প্রথম লাইন। সেকেন্ড লাইন হচ্ছে এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যায় এবং তা জীবের বিবর্তন ঘটায়। ঠিক আছে, তাহলে এই 3টে লাইন লিখবে তোমরা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজনগুলি লেখো। দেখো উট অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য অনেকগুলি অভিযোজন করে থাকে, যে অভিযোজনগুলোকে আমরা বলি শারীরবৃত্তীয় অভিযোজন। তাহলে প্রথমেই লিখবে এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। এবার লিখবে কি কি অভিযোজন করে। প্রথম হচ্ছে উট তার দেহত্বক থেকে বাষ্পীভবন রোধ করতে, জলের বাষ্পীভবন রোধ করতে উটের চামড়া মোটা হয়, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে উট যে নিঃশ্বাস ছাড়ে সেই নিঃশ্বাসের সাথে যাতে জলীয় বাষ্প শরীর থেকে ত্যাগ না হয় সেজন্য সে কি করে, তার নাসাপথে সেই গরম নিঃশ্বাসকে ঠান্ডা করে জলীয় বাষ্পে পরিণত করে এবং নাসাপথের যে কোষ রয়েছে তারা সেই জলকে আবার শরীরে শোষণ করে নেয়। থার্ড হচ্ছে এরা ম্যামলস বা স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও এরা কিন্তু ইউরিয়া হিসেবে তাদের রেচন পদার্থ ত্যাগ করে না, বরঞ্চ ইউরিক অ্যাসিড হিসেবে রেচন পদার্থ ত্যাগ করে, কারণ ইউরিক অ্যাসিড অনেক কম জলের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করতে পারে। এভাবে তারা কিন্তু শরীরে জলের ক্ষয় রোধ করে অর্ধকঠিন মূত্র এবং শুষ্ক বিষ্ঠা ত্যাগ করে। থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে এদের যে কুঁজ থাকে সেই কুঁজে ফ্যাট সঞ্চিত থাকে এবং এই ফ্যাট কিন্তু বিপাক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে শারীরবৃত্তীয় জল বা ফিজিওলজিক্যাল ওয়াটার প্রস্তুত করে, যে জল কিন্তু বিভিন্ন সময় শরীরের বিভিন্ন কোষে কাজে লাগে। এবং ফিফথ হচ্ছে পাকস্থলীতে এদের ওয়াটার স্যাক থাকে, ঠিক আছে, সেই ওয়াটার স্যাকের জলও কাজে লাগানো হয় অনেক সময়। এবং লাস্ট হচ্ছে এদের কিডনির যে নেফ্রন রয়েছে সেই নেফ্রনের যে লুপ অফ হেনলে বা হেনলির লুপ সেটি অনেক বেশি লম্বা হয় এবং লম্বা হওয়ার ফলে এটি জলকে অনেক বেশি মাত্রায় শোষণ করে নিতে পারে এবং এদের গ্লোমেরুলাসে নেফ্রনের গ্লোমেরুলাসের যে ফিল্ট্রেশনের হার সেটিও কম হয়, ঠিক আছে, যাতে অধিক পরিমাণে জল কিন্তু শরীরে শোষিত হয়ে থাকতে পারে। ঠিক আছে,
শরীরে থাকতে পারে মূত্রের মাধ্যমে, যাতে বেরিয়ে না যায়। নেক্সট বলছে দেখো মৌন নৃত্য বলতে কি বোঝো তোমরা? মৌন নৃত্য হচ্ছে একটি আচরণগত, মৌমাছিদের আচরণগত অভিযোজন। মৌমাছিদের মৌচাক থেকে কিছু শ্রমিক মৌমাছি খাদ্যের সন্ধানে বিভিন্ন দূর দূরান্তে ঘুরে বেড়ায়, এবং যেখানে তারা ফুলের অবস্থান দেখতে পায় সেই ফুলের অবস্থান তারা চাকে এসে অন্যান্য মৌমাছিদেরকে জানাবার জন্য বিভিন্ন রকম ভাবে নৃত্য প্রদর্শন করে, ঠিক আছে? তাদের উদর নাড়িয়ে বিভিন্ন রকম ভাবে নৃত্য প্রদর্শন করে, এবং তারা কতক্ষণ ধরে নৃত্য করছে এবং কিভাবে নৃত্য করছে তার উপরে নির্ভর করে ফুলটি বা খাদ্যের উৎসটি কত দূরে রয়েছে, ঠিক আছে? তো যদি 100 মিটারের মধ্যে তাদের খাদ্য থাকে তাহলে তারা চক্রাকার নৃত্য করে, এবং যদি 150 মিটারের বেশি দূরত্বে খাদ্য থাকে তাহলে তারা ফিগার অফ 8 এর মতো ওয়াগল ডান্স বা ওয়াগটেল ডান্স করে থাকে, ঠিক আছে? এতটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে দেখো মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রের স্বাভাবিক আবর্তনকে ব্যাহত করে লেখো। দেখো প্রথমেই তোমরা লিখবে যে কৃষি ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে ফসল ফলাবার জন্য নাইট্রোজেন যুক্ত সার অত্যাধিক পরিমাণে ব্যবহার করার ফলে সেই নাইট্রোজেন মাটি, জল, বায়ুমণ্ডল এবং জীবজগতের মধ্যে আবর্তিত নাইট্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে অনেক রকম অসুবিধা দেখা যাচ্ছে। যেমন বাতাসে নাইট্রাস অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, যেটি অবশ্যই একটি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? এই নাইট্রাস অক্সাইডের অতিরিক্ত পরিমাণ কিন্তু বাতাসে আমাদের পৃথিবীর গড় উষ্ণতাকে, টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? প্লাস নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি স্থানীয় ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য বায়ু দূষণও হচ্ছে। থার্ড হচ্ছে এই ধরনের নাইট্রোজেনের অক্সাইডগুলি জলের সাথে রিঅ্যাকশন করে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড প্রস্তুত করছে, যা কিন্তু বৃষ্টির সাথে মাটিতে নেমে আসছে, এবং মাটি এবং জলাশয়, ঠিক আছে, এদের এখানে অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু কি হচ্ছে, আমাদের মাটি এবং জলাশয়ের অম্লতা বৃদ্ধি পাচ্ছে এবং ফসলের ক্ষতি হচ্ছে, এছাড়া জলজ জীবের মৃত্যু ঘটতে পারে, এগুলি কিন্তু হচ্ছে, ঠিক আছে? নেক্সট বলছে দেখো অ্যাসিড বৃষ্টি দুটি পরিবেশগত কুপ্রভাব লেখো। প্রথমেই তোমরা লিখবে অ্যাসিড বৃষ্টি কিভাবে মাটিতে অ্যাসিড বৃষ্টি হলে কিভাবে মাটিতে থাকা যেই সমস্ত অণুজীব রয়েছে তারা মারা যাচ্ছে, বা তাদের যে উৎসেচকের কার্যক্ষমতা সেগুলি কমে যাচ্ছে। এছাড়া অ্যাসিড বৃষ্টি জলাশয়ে পড়লে সেই জলাশয়ে জলজ জীবের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছের উপর পড়লে গাছের পাতা ঝরে পড়ছে, বা গাছও কিন্তু অনেক সময় শুকিয়ে যাচ্ছে। আর আরেকটি লিখতে পারো তোমরা, আরেকটি হচ্ছে যে এই অ্যাসিড বৃষ্টির ফলে যে স্টোন ক্যান্সার হচ্ছে। স্টোন ক্যান্সার কি? স্টোন ক্যান্সার হচ্ছে বিভিন্ন মার্বেল জাতীয় যেই সমস্ত স্মৃতিসৌধ রয়েছে বা সৌধ রয়েছে সেগুলির উপরে, সেগুলি তো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, তো এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমাদের H2SO4 বা HNO3 এগুলো রিঅ্যাকশন করে সেগুলির কিন্তু ক্ষয় করছে, ঠিক আছে? এবং এই ঘটনাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকছি। সেগুলির সাথে রিঅ্যাকশন করে জিপসামে পরিণত করছে, এবং কিন্তু এই ধরনের স্মৃতিসৌধের গুলি ক্ষয় হচ্ছে, যেটাকেই আমরা স্টোন ক্যান্সার বলে থাকছি, ঠিক আছে? এবং সেখানে কিন্তু এই রিঅ্যাকশনটা তোমরা মেনশন করবে, যেটা তোমাদের বইতেও মেনশন রয়েছে, ওকে? যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কিভাবে H2SO4 রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং জল প্রস্তুত করে, ওকে? নেক্সট বলছে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। দেখো যে কোনো অঞ্চলকে আমরা তখনই বায়োডাইভার্সিটি হটস্পট বলতে পারি যখন সে তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করে। প্রথমত তো হচ্ছে সেখানে 1500, ঠিক আছে, অ্যাটলিস্ট 1500 বা তার বেশি সংখ্যায় নালিকা বান্ডিল যুক্ত এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ থাকতে হবে, ঠিক আছে? 1500 বা তার বেশি সংখ্যায় নালিকা বান্ডিল যুক্ত এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে সেখানকার যা স্থানীয় বনজ সম্পদ তার 70% কিন্তু ধ্বংসপ্রাপ্ত হতে হবে, ঠিক আছে? অর্থাৎ সেখানকার স্থানীয় বনজ সম্পদের মাত্র 30% সেখানে থাকবে, এবং যা সেই অঞ্চলটিকে কিন্তু বিপন্ন বা থ্রেটেন্ড হিসেবে বিপন্ন বা এরকম হলে সেই অঞ্চলটিকে আমরা বিপন্ন অঞ্চল বা থ্রেটেন্ড অঞ্চল বলবো, ঠিক আছে? এবং থার্ড হচ্ছে অবশ্যই এখানে কিন্তু এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য থাকতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া যখন কোনো অঞ্চল ফুলফিল করে তখনই কিন্তু তাকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে পারি, ওকে? নেক্সট বলছে দেখো
অনুপ্রবিষ্ট বহিরাগত প্রজাতির দ্বারা আমাদের দেশীয় জীববৈচিত্র্যের হ্রাস আটকাবার কিছু উপায় বলো। তো এখানে তোমাকে কিছু উপায় বলতে বলেছে যার মাধ্যমে ইনভেসিভ স্পিসিস দ্বারা আমাদের যে নেটিভ স্পিসিস রয়েছে দেশীয় প্রজাতি তাদের হ্রাসকে আটকানো যায়। তো প্রথমেই এটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করে নেবে। প্রথমে তোমরা লিখবে যান্ত্রিক পদ্ধতিতে। যান্ত্রিক পদ্ধতিতে আমরা কি করতে পারি, বিভিন্ন বহিরাগত প্রজাতিকে আমরা আইডেন্টিফাই করে সেগুলিকে কিন্তু তুলে দিতে পারি মাটির থেকে ডিরেক্টলি, হাত দিয়ে সেগুলোকে, সেই বহিরাগত প্রজাতির উদ্ভিদ হলে সেগুলিকে যান্ত্রিক পদ্ধতিতে হাতের মাধ্যমে মানুষরা নিজেরাই তুলে দিতে পারে বা সেগুলিকে কেটে ফেলতে পারে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে সেই প্রজাতিগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিতকরণ করে সেগুলিকে হাতের মাধ্যমে নিষ্কাশন করতে হবে যান্ত্রিক পদ্ধতিতে। সেকেন্ড হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিতে আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় ধরো ইনভেসিভ গাছ তৈরি হয়েছে বা ইনভেসিভ ফসলের মধ্যে ইনভেসিভ আগাছা রয়েছে, তো সেখানে আমরা স্পেসিফিক রাসায়নিক সার নয় কীটনাশক ইউজ করে বা আগাছানাশক ইউজ করে আমরা কিন্তু সেখানকার যে ইনভেসিভ প্রজাতির গাছ সেগুলিকে নষ্ট করতে পারি। এবং থার্ড হচ্ছে সাংস্কৃতিকগতভাবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো একটি অঞ্চলে, যেখানে হয়তো কোনো একটি অঞ্চলে ধরো প্রচুর ল্যান্টানা উদ্ভিদ জন্মেছে যার ফলে সেই মাটিতে আর অন্য কোনো উদ্ভিদ জন্মাতে পারছে না, তো সেখানে আমরা সেই জায়গাটিকে সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে দিয়ে সেখানে আবার সেই মাটিটাকে পরে আরো পালভারাইজ করে আমরা নতুন প্রজাতির উদ্ভিদ কিন্তু, দেশীয় উদ্ভিদ কিন্তু লাগাতে পারি, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু আমরা কোনো একটা জায়গায় বহিরাগত প্রজাতির দ্বারা দেশীয় জীববৈচিত্র্যের হ্রাস আটকানো যেতে পারে, ঠিক আছে। এছাড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যে এই গাছগুলি বা এই প্রাণীগুলি হচ্ছে ইনভেসিভ স্পিসিস, তো এদেরকে দেখতে পেলেই উপড়ে ফেলুন, অথবা এদেরকে দেখতে পেলেই এগুলোর থেকে দূরে থাকুন। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেও এগুলির দ্বারা আমরা দেশীয় প্রজাতিকে কিন্তু আটকাতে পারি হ্রাস হওয়ার হাত থেকে, ঠিক আছে। চলো লাস্ট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে বর্তমানে রেড পান্ডাকে বিপদ মুক্ত করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে এদের কনজারভেশনের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা বলতে হবে। তো প্রথমেই তোমরা লিখবে যে 1994 খ্রিস্টাব্দে রেড পান্ডা প্রজেক্টের আন্ডারে সিকিম সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা দার্জিলিং এ অবস্থিত, এছাড়া অরুণাচল প্রদেশ ইত্যাদি জায়গায় রেড পান্ডার কনজারভেশনকে কিন্তু শুরু করা হয়েছে। এছাড়া এদের বাসস্থান ধ্বংস হওয়াকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। এদের যাতে চোরা শিকার না হয় এদের চামড়ার জন্য বা লোমের জন্য, সেজন্য চোরা শিকার আটকাবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন চিড়িয়াখানায় এদের ক্যাপটিভ ব্রিডিং এরও ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ চিড়িয়াখানার মধ্যে এদেরকে রেখে এদের মধ্যে ব্রিডিং ঘটানো, প্রজনন ঘটিয়ে নতুন আরো রেড পান্ডা তৈরি করা, ঠিক আছে, অপত্য রেড পান্ডা, যাতে রেড পান্ডার সংখ্যাকে আবার আগের মতো ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো এই 4টি পয়েন্ট তোমরা লিখবে। নেক্সট বলছে কোনো একটি অঞ্চলের, এবং যেহেতু এটাতে 3 মার্কস রয়েছে আমি বলবো যে এর আগে তোমরা একটু মেনশন করবে যে কেন রেড পান্ডার সংখ্যা কমে গেছিল, যে এদের বাসস্থান ধ্বংস, এছাড়া এদের চোরা শিকারের ফলে কিন্তু রেড পান্ডার সংখ্যা প্রচুর কমে যায়, অ্যারাউন্ড 2500 হয়ে যায় মাত্র ইন্ডিয়াতে, এবং তার জন্যই কিন্তু এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে এক লাইনে ব্যাকগ্রাউন্ডটা লিখে তারপরে তোমরা উপায়গুলো বলবে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো কোনো একটি অঞ্চলের পিবিআর এ কোন তথ্য লিপিবদ্ধ থাকে। তো কোনো একটি অঞ্চলের যে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, সেখানে সেই স্থানীয় অঞ্চলের মানুষরা সেই স্থানীয় অঞ্চলের যে জীব জগৎ রয়েছে তার সম্বন্ধে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করে রাখেন। কি কি তথ্য সেগুলো হতে পারে তাদের আশ্রয়, খাদ্য গ্রহণের প্রকৃতি, প্রজনন, পরিযান, ঠিক আছে, এছাড়া তাদের প্রাপ্তিসাধ্যতা, ব্যবহার, জীবনযাত্রা, এছাড়া সাধারণ মানুষের মনে, তাদের স্থানীয় মানুষের মনে তাদের যে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সেগুলির সম্বন্ধে তথ্য লিপিবদ্ধ থাকে। এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে দেবে। লাস্ট কোয়েশ্চেন দিয়েছে দেখো, জীববৈচিত্র্য হ্রাসের কারণের একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। ধারণা মানচিত্র মানে মাইন্ড ম্যাপ তৈরি করতে বলেছে, এবং দেখো এটা 5 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন যখন তোমরা অ্যান্সার করবে, যেখানে ফুল 5 মার্কস রয়েছে, সেখানে কিন্তু তোমাদের শুধু পয়েন্টগুলো লিখে দিলে হবে না, তার সম্বন্ধে এক লাইন করে মেনশন করতে হবে। তো জীববৈচিত্র্য হ্রাসের অনেক কারণ রয়েছে। প্রথম কারণ তো হচ্ছে বাসস্থান ধ্বংস,
ঠিক আছে, বাসস্থান ধ্বংস হওয়া, এটা সম্বন্ধে এক লাইন লিখবে যে বাসস্থান ধ্বংস হওয়ার ফলে কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস করছে। তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা রয়েছে যে অ্যামাজনের জঙ্গল, ঠিক আছে, সেখানে পশুদের যে চারণভূমি সেই জায়গা কেটে ফেলে সেখানে সয়াবিন চাষ করা হচ্ছে, ফলে তা ঘাস জমিতে পরিণত হচ্ছে, ফলে পশুদের বাসস্থান ধ্বংস হয়, তাদের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। সেকেন্ড হচ্ছে অরণ্য ধ্বংস। অরণ্য ধ্বংস নিয়ে আমার কিছু বলার নেই, ডিফরেস্টেশন তোমরা সবাই জানো যে মানুষের নগরায়নের জন্য বা চাষবাসের জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে, যার ফলে অরণ্যে থাকা প্রাণীরা কিন্তু মানুষের লোকালয়ে চলে আসছে এবং মানুষের সাথে তাদের কিন্তু একটা প্রতিঘাত সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার শিকার এবং চোরা শিকার, ঠিক আছে, শিকার এবং চোরা শিকারের ফলে কিভাবে প্রাণীর সংখ্যা কমে যায়, জীববৈচিত্র্যের হ্রাস হয়, তা তোমরা এক্সাম্পল দিতে পারো একশৃঙ্গ গন্ডারের মাধ্যমে। একশৃঙ্গ গন্ডারের শিং দেশের বাইরে প্রচুর টাকায় বিক্রি হয়, এজন্য তাদের চোরা শিকার বেড়ে গেছে এবং যার জন্য ভারতে কিন্তু একশৃঙ্গ গন্ডারের সংখ্যা এখন অনেক কমে গেছে। বাঘকে ট্রফি হিসেবে বাড়িতে, তার বাঘের ছাল, বাঘের মাথা সাজিয়ে রাখার জন্য আগেকার দিনে রাজা রাজরারা শিকার করতেন, যার ফলে কিন্তু ভারতে বাঘের সংখ্যা অনেক কমেছিল। তাহলে শিকার চোরা শিকার বলা হয়ে গেল, তিনটে বললাম আমরা। এরপরে আমরা লিখবো অতি ব্যবহার বা ওভার এক্সপ্লয়টেশন। এখানে তোমরা উদাহরণ দিতে পারো সর্পগন্ধা গাছে, ঠিক আছে। তো আমরা জানি সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা রেসারপিন পাই, যা ব্লাড প্রেশার কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, বা স্কিজোফ্রেনিয়ার ওষুধ। এজন্য কিন্তু যে পরিমাণে সর্পগন্ধা গাছ মানে তোলা উচিত বা ইউজ করা উচিত, তার চেয়ে অনেক বেশি অতি ব্যবহার করার ফলে সর্পগন্ধা গাছের পরিমাণ পরিবেশে কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমরা সুন্দরবনে সাইক্লোনের উদাহরণ দিতে পারো, যার ফলে সুন্দরবনের উপকূলভূমি ধ্বংস হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু সেখানকার জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এরপরে তো রয়েছে তোমাদের বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু নিয়ন্ত্রণ, ঠিক আছে। এটার জন্য উদাহরণ তোমরা গ্রিন হাউস গ্যাসের কথা বলতে পারো, যে গ্রিন হাউস গ্যাস কিভাবে পৃথিবীর গড় উষ্ণতাকে বাড়িয়ে তুলছে এবং যার ফলে কিভাবে জলবায়ুতে পরিবর্তন হচ্ছে। এছাড়া তোমরা লিখতে পারো হচ্ছে দূষণের কথা, দূষণের ফলে কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস হয়, ঠিক আছে, কারণ দূষণ সেটা তোমরা একটু মেনশন করবে এক লাইনে। এবং লাস্ট হচ্ছে তোমরা ইনভেসিভ স্পিসিস বা বহিরাগত প্রজাতির কথা বলবে, যে ল্যান্টানা বা তেলাপিয়া এরা কিভাবে স্থানীয় যে উদ্ভিদ বা স্থানীয় যে মাছেরা রয়েছে তাদের সংখ্যাকে হ্রাস করিয়ে জীববৈচিত্র্যের হ্রাস ঘটাচ্ছে, সেটা বলবে। তাহলে টোটাল তোমাদের 8টা পয়েন্ট হলো। এই 8টা পয়েন্ট প্রত্যেকটার নাম লিখবে এবং এক একটা করে এক্সাম্পল দেবে, তাহলে তোমরা ফুল 5 মার্কস পাবে। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 319-এর বিভাগ ঘ এর 5 নম্বরের সবকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কতটুকু লিখতে হবে এবং কিভাবে লিখলে তোমরা ফুল 5 মার্কস এখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলো না। প্লে লিস্টটা চেক আউট করো, যেখানে সমস্ত পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও দেওয়া হচ্ছে, এবং অবশ্যই কিন্তু যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টারে তোমাদের ডাউট থাকলে মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ যে প্লে লিস্টটা করে দিয়েছি লাইফ সায়েন্সে, সেটাও ফলো করতে পারো। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এরকম আরো অনেক বেনিফিশিয়াল ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।